আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। স্বীকার করছে ইসরায়েল, দক্ষিণ গাজার রাফায় ভয়াবহ সংঘর্ষ, 4 দখলদার সেনা খতম। আবারও গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত। অন্যদিকে গাজা যুদ্ধে ব্যর্থতা, যুদ্ধমন্ত্রীকে বরখাস্ত করছেন নেতানিয়াহু। এদিকে যুদ্ধের সমাপ্তি চায় বিশ্ব, ভিন্ন সুর পুতিন জেলেনস্কির। আরও জানিয়ে দেব লেবানন জুড়ে ৫,০০০ বিস্ফোরণের পেছনে হাত ইসরায়েলের, প্রতিশোধের হুঁশিয়ারি হিজবুল্লাহর। সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্পের সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করবেন মোদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। স্বীকার করছে ইসরায়েল, দক্ষিণ গাজার রাফায় ভয়াবহ সংঘর্ষ, 4 দখলদার সেনা খতম। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রাফা শহরে ভয়াবহ সংঘর্ষে ইহুদিবাদী ইসরায়েলের অন্তত 4 বর্বর সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী একথা ঘোষণা করেছে। নিহত সেনারা হলো ক্যাপ্টেন ড্যানিয়েল মিমন্তোভ, স্টাফ সার্জেন্ট আগম নাইম, স্টাফ সার্জেন্ট অমিত বাকরি এবং স্টাফ সার্জেন্ট দোতান সিমন। এর মধ্যে মিমন্তোভ ছিলেন ডেপুটি কোম্পানি কমান্ডার। নিহতদের বয়স 21 থেকে 23 বছরের মধ্যে। নাইম হলেন প্রথম মহিলা সৈনিক যিনি গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানের সময় নিহত হলেন। এ সময় সেনার মৃত্যুতে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের হিসাব মতে নিহত দখলদার সেনার সংখ্যা 348-এ দাঁড়ালো। গতকালের সংঘর্ষে যে 4 সেনা নিহত হয়েছে, ওই কোম্পানিরই এক অফিসার ওই 2 সেনার গুরুতরভাবে আহত হয়েছে। এদিকে আলাদা আরেক ঘটনায় গিভাতি ব্রিগেডের নজরদারি ইউনিটের একজন অফিসার গতকাল রাফায় আরপিজি ফায়ারের গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ইসরায়েলি বাহিনী নিশ্চিত করেছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় 35 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড জুড়ে ইসরায়েলি বিমান হামলায় 35 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত 41,200 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 95,000-এর বেশি মানুষ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় 35 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে অবরুদ্ধ এই ভূখণ্ডের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে। এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্স বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজা উপত্যকায় 6 ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে 3 জন বেইত হানুনের কাছে বেসামরিকদের একটি সমাবেশে হওয়া বিমান হামলায় নিহত হয়েছেন। এতে আরও বলা হয়, ইসরায়েলের 2টি বিমান হামলায় গাজা শহরে 2 শিশু ও 1 জন নারী সহ 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজা উপত্যকায় কেন্দ্রীয় এলাকায় নুসেরাত শরণার্থী শিবিরের 2টি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আরও 13 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বেসামরিক প্রতিরক্ষা সংস্থা আরও বলছে, গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিস শহরে আল মায়াসি এলাকায় বস্ত্রযুক্ত মানুষের তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন। মূলত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলের গাজা উপত্যকায় তার নৃশংস আক্রমণ চালিয়ে যাচ্ছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 41,200 জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। এছাড়া 95,400 জনের বেশি মানুষ আহত হয়েছেন। গাজা যুদ্ধে ব্যর্থতা, যুদ্ধমন্ত্রীকে বরখাস্ত করেছে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার যুদ্ধ বিষয়ক মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে এবার বরখাস্ত করার পরিকল্পনা করছে। গাজা যুদ্ধের বিষয়ে মতবিরোধ তীব্র আকার ধারণ করার পর তিনি এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, গাজা ও দক্ষিণ লেবাননে আরও বৃহৎ আকারে সামরিক অভিযান চালাতে চান নেতানিয়াহু, কিন্তু ইয়োভ গ্যালান্ট তার বিরোধিতা করে আসছেন। ইসরায়েলের সরকারি টেলিভিশন চ্যানেল KNN ওয়াকিফাল সূত্রে বরাত দিয়ে জানিয়েছে, নেতানিয়াহু অফিস এবং ডানপন্থী নিউ হোপ পার্টির নেতা গিডিওন স্যার এর মধ্যে গ্যালান্টকে সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। KNN জানিয়েছে, একটি ঘোষণা আসন্ন হতে পারে। এই প্রতিবেদনের পরে উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেনগভির সামাজিক মাধ্যমে এক্সে লিখেছেন, তিনি কয়েক মাস ধরে গ্যালান্টের ক্ষমতাচ্যুতর দাবি জানিয়ে আসছে এবং দ্রুত এটি করার সময় এসেছে। তিনি আরও বলেছেন, আমাদের অবশ্যই উত্তরাঞ্চলের পরিস্থিতি ঠিক করতে হবে এবং গ্যালান্ট এই অভিযানের নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নন। যুদ্ধের সমাপ্তি চায় বিশ্ব, ভিন্ন সুর পুতিন জেলেনস্কির। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে সমঝোতার আহ্বান বাড়ালো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি নিজেদের অবস্থানে অটল রয়েছে, কেউ ছাড় দিতে রাজি নন। এরই মধ্যেই ইউক্রেন কুরস্ক অঞ্চলে আকস্মিক হামলা চালিয়ে রাশিয়াকে চমকে দিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি চেয়েছে কিয়েভ, যা পেলে যুদ্ধ আরও বড় আকার নিতে পারে। রাশিয়ার দখলে থাকা
থাকা অঞ্চলগুলো পুনরুদ্ধার এখন ইউক্রেনের প্রধান লক্ষ্য। জেলেনস্কি চান রাশিয়ার 2014 সালে দখল করা ক্রিমিয়া সহ সব অঞ্চল ফেরত। অপরদিকে পুতিনের দাবি ইউক্রেনের দোনেস্কো, লুহান্স্ক, জাপোরিজিয়া ও খেরসন অঞ্চলগুলো রাশিয়ার অন্তর্ভুক্ত। তিনি ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্ত তীব্র বিরোধিতা করছে। এছাড়া ইউক্রেনের সামরিক শক্তির উপর নিয়ন্ত্রণ আরোপের দাবি করছে পুতিন। যুদ্ধের দ্বিতীয় বছরে পা রাখলেও উভয় নেতা নিজেদের লক্ষ্য থেকে পিছিয়ে আসার কোনো ইঙ্গিত দেননি। রাশিয়া দোনেস্কের আগ্রাসন হচ্ছে, যদিও ব্যাপক ক্ষয়ক্ষতি স্বীকার করতে হচ্ছে। এই পরিস্থিতিতে ইউক্রেনের সাম্প্রতিক তুরস্ক অভিযান মস্কোতে হতবাক করছে। রুশ বাহিনী পুরো বছর দোনেস্কের মতো এলাকা দখল করতে না পারলেও ইউক্রেনের মাত্র এক মাসে তুরস্কের 500 বর্গমাইল এলাকা দখল করেছে। ইউক্রেন এখন এনসিএমএস এবং স্টার্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অনুমতির অপেক্ষায়। তবে পুতিন স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে এই অনুমতি দেওয়া মানে ওয়াশিংটন ও লন্ডন সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াচ্ছে, যার ফলাফল হবে ভয়াবহ। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যুদ্ধকে আরও বড় করতে চাইছে না, কারণ এতে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা রয়েছে। তবে ইউক্রেন নিজেদের তৈরি স্বল্পপাল্লা ড্রোন এবং নতুন রকেট ড্রোন দিয়ে আক্রমণ চালিয়ে যাচ্ছে। যদিও যুদ্ধের সমাপ্তি সম্পর্কে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে পরিস্থিতি বদলে যেতে পারে। মস্কোর জন্য তা হতে পারে স্বস্তির, তবে কিয়েভের জন্য তা নতুন বিপদের কারণ হয়ে দাঁড়াবে। লেবানন জুড়ে 5000 বিস্ফোরণের পেছনে হাত ইসরায়েলের, প্রতিশোধের হুঁশিয়ারি হিজবুল্লাহর। লেবানন জুড়ে 5000-এর বেশি ওয়্যারলেস ডিভাইস পেজার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পেজার এক ধরনের ছোট টেলিযোগাযোগ যন্ত্র। এই ঘটনায় এখন পর্যন্ত 8 জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন 2750 জন, যাদের মধ্যে বেশ কয়েকজন যোদ্ধা এবং বৈরুতে ইরানের দূত অন্তর্ভুক্ত ছিল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছেন। প্রায় 1 ঘন্টা সময় ধরে দেশটির বিভিন্ন এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সময় বিকেল 3:45 দিকে বিস্ফোরণ শুরু হয়। পরবর্তী প্রায় 1 ঘন্টার সময় ধরে ডিভাইসগুলো বিস্ফোরিত হতে থাকে। ওই দিন বিকেলে লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি পেজারগুলোর বিস্ফোরণের নিন্দা করেছেন। হ্যান্ড ডিভাইস লেবাননে মূলত হিজবুল্লাহ এবং অন্যান্য বার্তা পাঠাতে ব্যবহার করে আসছে। এই ঘটনাকে তিনি একটি পরিকল্পিত ইসরায়েলি আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছেন। তবে এই ঘটনার পর দেশটি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কড়া প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন। গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, বিস্ফোরণের জন্য ইসরায়েল ন্যায্য শাস্তি পাবে। ট্রাম্পের সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করবেন মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করবেন। মিশিগানে নির্বাচনী প্রচারণার সময় এই ঘোষণা দেন আসন্ন নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিজেই। এ সময় মোদির প্রশংসাও করেন তিনি। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনটিটিভি। আগামী 21 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাবেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি কোয়াড সামিটে অংশ নেবেন এবং নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে সামিট ফর দ্য ফিউচার শীর্ষক সম্মেলনে ভাষণ দেবেন। প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজনের ডেলাওয়্যারের উইলিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলন হবে 4th কোয়াড লিডার্স সামিট। মোদির এই সফর প্রসঙ্গে স্থানীয় সময় মঙ্গলবার 17 সেপ্টেম্বর মিশিগানে প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি মোদি আগামী সপ্তাহে আমার সাথে দেখা করতে আসছেন। এছাড়া মোদিকে অসাধারণ বলেও আখ্যা দেন ট্রাম্প। যদিও তাদের দুজনের বৈঠক নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি ট্রাম্প। আগামী রোববার 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কের ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদি। পরদিন সোমবার নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদে সামিট অফ দ্য ফিউচার শীর্ষক সম্মেলনে ভাষণ দেবেন তিনি। শীর্ষ সম্মেলনের থিম হলো একটি ভালো আগামীর জন্য বহুপাক্ষিক সমাধান।